স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। গাজা সিটির পূর্ণ দখল নিতে আরও এক দফা জোরদার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সচল থাকা দুটি হাসপাতালের কাছে ওই হামলায় অন্তত 18 জন ফিলিস্তিনি নিহত হন। সব মিলিয়ে বৃহস্পতিবার প্রাণ হারান অন্তত 83 জন। উদ্ভূত পরিস্থিতিতে গাজায় বর্তমানে অন্তত 26,000 শিশু অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজার যতদূর দৃষ্টি যায় সবটা জুড়েই ইসরায়েলি বাহিনীর ধ্বংসলীলার চিহ্ন। এতে শিশু, নারী কিংবা বৃদ্ধ প্রতিদিনই বাড়ছে মৃতের সারি। জায়নবাদীদের এই বর্বরতা প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে। এরই মধ্যে গাজা সিটি খালি করতে ইসরায়েলি ট্যাঙ্ক 3 দিক থেকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বাস্তুভিটা ছাড়তে ফিলিস্তিনিদের জন্য নতুন একটি রুট 48 ঘন্টার জন্য খুলে দেওয়ার কথা বলা হয়েছে। হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতালগুলো। স্থানীয় সময় বৃহস্পতিবার তেমনই এক হামলা হয় কিছুটা সচল থাকা আল শিফা এবং আল আহলি হাসপাতালের আশেপাশে। ইসরায়েলি মিসাইলের আঘাতে 2 স্থানে প্রাণ যায় 18 জনের। জাতিসংঘ বলছে এ ধরনের হামলা গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই করা হচ্ছে। এমন অবস্থায় ইসরায়েল মুখে যুদ্ধবিরতি নিয়ে নানা শর্তের কথা বললেও কার্যত এর কোনো লক্ষণ নেই। উল্টো ফিলিস্তিনিদের উৎখাত শেষে গাজা কিভাবে ভাগাভাগি হবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। গাজা উপত্যকাকে আবাসন খনি হিসেবে অভিহিত করেন তিনি। বর্তমান বর্বরতার রূপ এতটাই ছাড়িয়ে গেছে যে এখন খোদ যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারাও নেতানিয়াহুর সমালোচনা করছেন প্রকাশ্যে। এবার গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে ইসরায়েলকে সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। জাতিসংঘ এক প্রতিবেদনে বলছে গাজা উপত্যকায় অন্তত 26,000-এর মতো শিশু অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে শুধু গাজা নগরীতে এই সংখ্যা 10,000-এর বেশি। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকার মুখপাত্র বলেন, আগস্টে গাজায় প্রতি 8 শিশুর মধ্যে 1 জন মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত হয়, যা এ পর্যন্ত সর্বোচ্চ হার। 2023 সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 65,000 ছাড়িয়েছে। এছাড়া বহু মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভবই হয়নি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদের ইয়ামামা প্যালেসে এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেন। এর লক্ষ্য হল 2 দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ঐতিহাসিক ও কৌশলগত দিকগুলো পর্যালোচনা করেন এবং স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে শাহবাজ শরীফকে গার্ড অব অনার প্রদান করে সৌদি সরকার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তান থেকে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদ দেশটির জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে ভয়াবহ হুমকি। এই সমস্যাটিকে আঞ্চলিক শান্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আফগানিস্তানের বিষয়ে নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে বলেন, আল কায়েদা, তেহরিকি তালেবান, বালুচিস্তান লিবারেশন আর্মি সহ বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠন এখনও আফগানিস্তানের ঘাঁটি থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে আফগানিস্তানে 60টিরও বেশি সন্ত্রাসী শিবির সক্রিয় রয়েছে এবং সেগুলো সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ও হামলার কেন্দ্র হিসেবে কাজ করছে। পাকিস্তানের হাতে এ সংক্রান্ত বিশ্বাসযোগ্য প্রমাণও রয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। পরে বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে ইয়র্ক কাউন্টির একটি স্কুলের কাছে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ জানায়, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের জন্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন। তদন্ত চলমান থাকায় বিস্তারিত
বিস্তারিত জানায়নি পুলিশ। ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্যের সব পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন পেনসিলভানিয়ার গভর্নর। হামলার ঘটনা তদন্তে রাজ্য সরকারকে সহায়তা করছেন FBI কর্মকর্তারা। যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডনের উইন্ডসর প্রাসাদে পৌঁছানোর পর ট্রাম্প দম্পতিকে অভ্যর্থনা জানান রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলিয়া এবং প্রিন্সেস অফ ওয়েলস। সামরিক কুচকাওয়াজ ও আকাশে যুদ্ধ বিমানের প্রদর্শনীকে সাম্প্রতিক ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে দেওয়া সবচেয়ে বড় আনুষ্ঠানিক অভ্যর্থনা হিসেবে বর্ণনা করেছে লন্ডন। এছাড়া রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সেনাদের অভিবাদন গ্রহণ করেন ট্রাম্প। এরপর সেন্ট জর্জেস চ্যাপেল পরিদর্শনে যান ট্রাম্প ও মেলানিয়া। সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। রাজকীয় আনুষ্ঠানিকতা শেষে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার চেকার্সে যুক্তরাজ্য ও মার্কিন বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রী স্টারমার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বামপন্থী ফ্যাসিবাদ বিরোধী সংগঠন অ্যান্টিফাকে সন্ত্রাসী গোষ্ঠী বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় এ ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে যেসব ব্যক্তি বা গোষ্ঠী এ সংগঠনকে অর্থায়ন করছে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প সংগঠনটিকে বিপজ্জনক, উগ্র বাম বিপর্যয় এবং বড় সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্ণনা করেন। মার্কিন ডানপন্থী রাজনৈতিক কর্মী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কির্ক হত্যাকাণ্ডের কয়েকদিনের মাথায় এই ঘোষণা এলো। ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অ্যান্টিফা এক ধরনের গোপন সংগঠন যাদের কোনো আনুষ্ঠানিক নেতৃত্ব নেই। সদস্যরা সাধারণত কালো পোশাক পরে রাস্তায় নামেন এবং তারা দাবি করেন বর্ণবাদ, ডানপন্থী মূল্যবোধ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করাই তাদের মূল লক্ষ্য। ভারতীয় শিখ বিচ্ছিন্নতাবাদী বা খালিস্তানপন্থী গোষ্ঠী ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের ভ্যাঙ্কুভার শহরে অবস্থিত ভারতীয় কনসুলেট দপ্তর দখলের হুমকি দিয়েছে। বুধবার শিখস ফর জাস্টিসের কানাডা শাখা এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে। সংগঠনটির কনসুলেট দখলের হুমকি দেওয়ার পর বৃহস্পতিবারের সবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। এছাড়া কানাডায় নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ পটনায়কের ছবিতে টার্গেট চিহ্ন এঁকে পোস্টার প্রকাশ করা হয়েছে। সংগঠনটির অভিযোগ, ভারতীয় কনসুলেটগুলো খালিস্তান আন্দোলনের সমর্থকদের লক্ষ্য করে গুপ্তচর বৃত্তি ও নজরদারি চালাচ্ছে। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকা ডুবে 61 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থীর অধিকার বিষয়ক সংস্থা UN হাই কমিশনার ফর রেফিউজিস বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নৌকাটিতে মোট 73 জন অভিবাসী প্রত্যাশী ছিলেন। নৌকাডুবির পর তাদের মধ্যে 13 জন জীবিত আছেন, বাকি 61 জন এখনও নিখোঁজ। নৌকাটির যাত্রীরা সবাই সুদানের নাগরিক ছিলেন। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ ফিলিপাইন। এবার আন্দোলন শুরু হয়েছে ফিলিপাইনে। সেখানে দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনতা। প্রস্তুতি চলছে বড় বিক্ষোভ আয়োজনের। ফিলিপাইনের সাম্প্রতিক অস্বাভাবিক বৃষ্টিপাত ভয়াবহ দুর্ভোগ তৈরি করেছে। তবে এতে শুধু জনজীবন বিপর্যস্তই হয়নি, বরং বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। প্রচণ্ড বৃষ্টিতে লাখ লাখ মানুষ যাত্রাপথে আটকা পড়েছে, রাস্তার গাড়ি ভেসে গেছে, শহরগুলোর পানিতে তলিয়ে গেছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা পৌরসভা নির্দেশ দিয়েছে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সব সাইনবোর্ডে অন্য ভাষার পাশাপাশি বাংলায়ও লেখা থাকতে হবে। নির্দেশ অমান্য করলে বাতিল হতে পারে ট্রেড লাইসেন্স, এমনকি নগদ জরিমানাও করা হবে। কলকাতা পৌরসভার হিসাব অনুযায়ী শহরে নথিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 6 লাখ, আর অনিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 10 লাখেরও বেশি। কলকাতার শহর জুড়ে সর্বত্রই চোখে পড়ে ইংরেজি ও হিন্দি ভাষার সাইনবোর্ড। শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।